তো এটা হচ্ছে ৪১তম বিসিএস এর কোশ্চেন সলিউশন এন্ড অ্যানালাইসিস। তো আমরা ৪১তম বিসিএস এর কোশ্চেন গুলো দেখবো, কেমন কোশ্চেন এসেছিল এবং সেগুলো সলিউশন করব, এবং কিভাবে আমরা অপশন কেটে কেটে সলিউশন করব সেটাও কিন্তু শিখিয়ে দেবো। তো সেই সব স্টুডেন্টের জন্য এটা খুবই হেল্পফুল হবে যারা হচ্ছে ব্যাখ্যা সহ কোশ্চেন সলিউশন চাচ্ছ। আর যারা হচ্ছে শুধু সলিউশন চাচ্ছ, আশা করি যে এই ভিডিও দ্বারা তাদের কোনো উপকৃত হবে না। আমার ভিডিওগুলো কিন্তু একটু ২০ মিনিটের উপরে হচ্ছে, কারণ ২০টা এমসিকিউ সলিউশন করতে গেলে ১ মিনিট ধরে হচ্ছে ওই সলিউশনের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়ে। তো আমি যদি ব্যাখ্যা না দিতাম হয়তো আমার ১০ মিনিটে কমপ্লিট হয়ে যেত। বাট যেহেতু ব্যাখ্যা দিয়ে পড়াচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই একটু টাইম দরকার। আর যে কোনো কোশ্চেন সলিউশনের ক্ষেত্রে যদি ব্যাখ্যা না থাকে বা ব্যাখ্যা সহ না পড়ো, তাহলে সেই কোশ্চেন সলিউশনে তোমার কোনো ইফেক্টিভ আসবে না। তুমি সেই কোশ্চেন সলিউশন করার থেকে না করাটাই ভালো হবে। তো আমরা দেখি প্রথমে কি আছে, যে ওয়ান হুজ অ্যাটিটিউড ইজ টু ইট। তাহলে একজন মানুষ যার অ্যাটিটিউডটা হচ্ছে খাওয়া, পান করা এবং হচ্ছে মেরি এবং হচ্ছে আনন্দ ফুর্তি করা, ইজ, তাকে আমরা কি বলতে পারি? তো এটা কিন্তু কোনো গ্রামাটিক্যাল ফ্যাক্ট না, এটা হচ্ছে ফ্রেজ থেকে এসেছে কিংবা কোনো একটা এক কথায় প্রকাশ থেকে এসেছে। তো তাকে আমরা বলবো হচ্ছে ম্যাটারিয়ালিস্টিক, মানে হচ্ছে বস্তুবাদী, নাকি সিনিক মানে নিরাশাবাদী, নাকি স্টোয়িক। স্টোয়িক মানে হচ্ছে এরকম মানে বস্তুবাদী, এরকম কোনো জিনিস বোঝাচ্ছে। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলছে ইপিকুরিয়ান। ইপিকুরিয়ান মানে কি? ইপিকুরিয়ান মানে হচ্ছে ওই যে তোমার শরীর বৃত্তীয়, এরকম কিন্তু। তো এই ড্রিঙ্ক আমরা কেন করি? শরীরের জন্য পান করি, খাই এবং হচ্ছে আনন্দ করতে থাকি কেন? শরীরের প্রবৃত্তির জন্য। তো এটা কি হবে? ইপিকিউরিয়ান। তো এটা যাদের হয় নাই কোনো প্যারা নিও না, কারণ এটা কিন্তু বিসিএস এর সাহিত্য থেকে একটা কোশ্চেন আসা। তো মাঝে মাঝে এগুলো আমরা রাখি, কারণ এগুলো রাখলে দেখা যায় যে একটু ভালো লাগে, মনে করো যে এই সাহিত্যগুলো দেখলে মাঝে মাঝে একটু ভালো লাগে। এখন ২ নাম্বারে আসি, যে ক্যান মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস রিগার্ডিং ইউর ওয়ার্ক হিয়ার, রিগার্ডিং ইজ এ বা অ্যান। তো আমাদের এখানে রিগার্ডিং টা কি হবে? জিরান্ড, অ্যাপোজিশন, প্রিপোজিশন নাকি কনজাংশন? তো এখানের অ্যান্সারটা তোমরা অবশ্যই দিয়ে দাও। এটা কি হবে? এটা কিন্তু খুব জেরান্ড হতে পারে। আমরা কি জানি? জেরান্ড যদি হতে হয় তাহলে তাকে হতে হবে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এটা কি ভার্বের সাথে আইএনজি আছে? রিগার্ড, রিগার্ড এটা ভার্ব? এটা তো ভার্ব না। তার মানে আইএনজি আছে কিন্তু এটা তো ভার্বের সাথে নাই। তার মানে কি এটা হচ্ছে জেরান্ড হবে না। অ্যাপোজিশন, অ্যাপোজিশন জিনিসটা কি? অর্থাৎ ২ টা কমার মাঝে থাকবে অ্যাপোজিশন। এই ২ টা কমার মাঝে যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে অ্যাপোজিশন। যেমন বলবো যে শেখ হাসিনা, কমা দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, অফ বাংলাদেশ। তারপর হচ্ছে একটা কমা, ইজ ভেরি নাইস পারসন, পারসন। এই যে যে কমার ভিতরে যতটুকু বললাম, দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ মানে কি? তার পরিচয়টা দিলাম। যদি বলি শেখ হাসিনা ইজ এ ভেরি নাইস পারসন, তাহলে অনেকে প্রশ্ন করবে আসলে কোন শেখ হাসিনা? এই কোন শেখ হাসিনা এই প্রশ্ন যাতে না করে সে কারণে আমরা কি করি? অ্যাপোজিটটা ইউজ করি, অর্থাৎ তার পরিচয়টা দেই। শেখ হাসিনাকে দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এই যে ২ টা কমার ভিতরে যেটা আছে সেটাকে বলা হয় অ্যাপোজিশন। তো দেখো তো এটা কি কমার ভিতরে আছে? নো, নাই, তার মানে অ্যাপোজিশন হবে না। এরপরে কি আছে? প্রিপোজিশন আর হচ্ছে কনজাংশন। আচ্ছা, কনজাংশন জিনিসটা কি করে? এন্ড, বাট, অর। এগুলো যদি দেখি এন্ড, বাট, অর, তো এগুলোর প্রথমে একটা ক্লজ থাকে, একটা ক্লজ, ক্লজ পরে থাকে এন্ড, বাট, অর, পরে আরেকটা থেকে কি আরেকটা ক্লজ, CALUS, ক্লজ। আর ক্লোজ আমরা চিনবো কিভাবে? প্রত্যেকটি ক্লোজের একটা করে ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ যে ভার্ব থেকে আমরা টেন্স জানতে পারবো, টেন্স বুঝতে পারবো, ফাইনাইট ভার্ব থাকবে। তখন আমরা সেটাকেই বলবো কনজাংশন বলবো। তো এটা আমরা দেখি যদি এটা আমরা কনজাংশন বলতে চাই, তাহলে আসি যে আমরা কনজাংশন বলতে পারি কিনা। তো এটা হচ্ছে, আমরা একটু ব্যাকে যাচ্ছি, একটু উপরে চলে গেছে। ওকে, তো এখন দেখি যে এটা কনজাংশন কিভাবে হচ্ছে। তো আমাদের কি এর পূর্বে, অর্থাৎ আমরা জানি এর পূর্বে একটা ক্লজ হবে যদি কনজাংশন হতে চাই তাহলে, আর এরপরে একটা ক্লজ হবে। দেখো তো এর পূর্বে একটা ক্লজ আছে, এই যে হ্যাভ আছে, এটা দ্বারা আমরা ভার্বটা চিনতে পারি যে প্রেজেন্টে আছে। কিন্তু এই পাশে দেখো তো কোনো ভার্ব আছে নাকি? ফাইনাইট ভার্ব আছে কিনা? কোনো ফাইনাইট ভার্ব নাই। কি আছে? ইওর ওয়ার্ক, শুধুমাত্র নাউন আছে একটা।
তার মানে আমাদের কনজাংশনটা হবে না। তাহলে একটা অপশনই বাকি থাকে, সেটা কি? প্রিপজিশন। আমরা অন্য দিক দিয়ে বিবেচনা করতে পারি যে প্রিপজিশনের পর সারা জীবন কি বসে? প্রিপজিশনের পর হচ্ছে অবজেক্টিভ ফর্ম বসে। প্রিপজিশনের পর কি বসবে? অবজেক্ট। তার মানে অবজেক্টের আগে যেটা বসে সেটা প্রিপজিশন। ওকে, তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? প্রিপজিশন। এখন আসি হচ্ছে ৩ নম্বরে। তো আমাদের ৩ নম্বরে কি বলা হয়েছে? কাম অন, কাম অন, ইটস টাইম টু গো হোম। হিয়ার হোম ইজ বা অ্যান। কাম অন, ফার্স্ট আসো। ইট ইজ টাইম টু গো হোম। এখনই হচ্ছে উপযুক্ত সময় বাড়ি যাওয়ার। তো এই হোমটাকে আমরা আসলে কি বলবো? এই হোমটাকে আমরা নাউন বলবো? আচ্ছা, এটা উপযুক্ত সময় কোথায় যাওয়ার? কোথায় দ্বারা প্রশ্ন করলে হোয়ার, হোয়ার দ্বারা, হোয়েন দ্বারা যদি আমরা কোনো কিছু প্রশ্ন করে অ্যান্সার পাই, সেটা কি হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব অথবা কোনো জায়গার নাম কি হবে? অ্যাডভার্ব। তা হোমটা কি? বাড়িটা একটা জায়গার নাম না? এই কারণে কি হবে? এটা অ্যাডভার্ব হবে। অ্যাডজেক্টিভ কেন হবে না? কারণ অ্যাডজেক্টিভ অলওয়েজ নাউনের পূর্বে বসে, তার মানে এটা হবে না। ভার্ব কেন হবে না? হোম ভার্ব তো কখনো হতে পারবে না, এটা তোমরা সবাই জানো, তার মানে এটা কাটা। নাউন কেন হবে না? কারণ নাউন একটা জায়গার নাম বোঝাচ্ছে, আর জায়গার নাম সারা জীবন কি হবে? অ্যাডভার্ব। তো আমাদের এখানে কারেক্ট আনসার কি হবে? অ্যাডভার্ব। এখন হচ্ছে ৪ নম্বরে। ৪ নম্বরে কি আছে? হু ইজ দ্যাট। আহ ইন দিস সেন্টেন্স দ্যাট ইজ বা অ্যান, এখানে আমরা দ্যাটটাকে কি বলবো? হু ইজ দ্যাট, উনি কে? মানে এই দ্যাটটাকে আমরা কি বলবো? আমি কিন্তু বলেই দিছি বাংলা করার সময়, হয়তো বা বুঝতে পারছো অনেকে। তো হয়তো আমরা কনজাংশন বলবো না, কারণ কনজাংশনের পূর্বে একটা ক্লোজ থাকবে, পরে আরেকটা ক্লোজ থাকবে, মাঝে অ্যান্ড বাট অর হাবিজাবি কিছু থাকতে পারে। আমরা অ্যাজেটিভ বলবো না। কেন বলবো না? কারণ অ্যাজেটিভের পরে অলরেডি একটা নাউন থাকে, নাউন থাকে। তার মানে আমরা অ্যাজেটিভও বলতে পারবো না। আমরা অ্যাডভার্ব বলতে পারবো না কেন? কারণ অ্যাডভার্ব হচ্ছে স্থানবাচক, স্থানবাচক হোয়াট, ওয়েন, এগুলো দ্বারা প্রশ্ন করে আমরা পাবো। হোয়ার, হোয়েন। তার মানে এখানে আমি হোয়ার, হোয়েন দ্বারা যে প্রশ্ন করি, হু ইজ হোয়েন, পাই না। হু ইজ হোয়ার, পাই না। তার মানে এটা কি হবে? আমাদের প্রোনাউন। আসলে কি? হু ইজ দ্যাট, উনি কে? উনি কে ছিলেন? হু ইজ দ্যাট, উনি কে ছিলেন? এই যে কে, কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই? অবজেক্ট পাই। আর অবজেক্ট কে হতে পারে? অবজেক্ট হতে পারে একমাত্র নাউন অথবা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট, সাবজেক্ট এবং হচ্ছে অবজেক্ট একমাত্র নাউন অথবা প্রোনাউন হতে পারে। তো ওকে, এখন আসে হচ্ছে আমরা নেক্সট ৫ নম্বরে, যে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড নো। এই নো এর নাউন ফর্ম কোনটা? তো এটা মনে হয় যে ৪৪তম বিসিএস কোশ্চেন সলিউশনে ছিল। তো তারপরে হচ্ছে ৪১ এ এসেছে। সুতরাং দেখা যায় যে এগুলো হচ্ছে বারবার একইটাই ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো নো এর নাউন কোনটা হবে? তো এটা কোন ফর্মে আছে? নো মানে জানা, ভার্বের ফর্মে আছে। আমরা জানি ডেরিভেটিভস প্রত্যেকটা থাকে, তোমার নাউন ফর্ম থাকে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম থাকে, তারপর হচ্ছে ভার্ব ফর্ম থাকে, তারপর হচ্ছে অ্যাডভার্ব ফর্ম থাকে। অ্যাডভার্ব। তো এই যে ফর্ম আছে আমাদের দেওয়া আছে হচ্ছে ভার্ব ফর্ম নো, KNOW। আমাকে জিজ্ঞাসা করছে নাউন ফর্মটা কি হবে। তো নাউন ফর্মটা মূলত হচ্ছে নলেজ, KNOWLEDGE, নলেজ, এটা হচ্ছে নাউন ফর্ম। আর অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি? নলেজ এবল। আর আমাদের অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব এটা হয় না, নলেজ এবলি হয় না। তার মানে কি আমাদের হচ্ছে এইটা হচ্ছে আমাদের নাউন নলেজ, KNOWLEDGE, নলেজ। এখন হচ্ছে ৬ নম্বরে, যে আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ ওবি মি। যদি তুমি আমাকে মান্য করো তাহলে আমি তোমাকে সাহায্য করব। হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ বা অ্যান। এই যে আন্ডারলাইন ওয়ার্ড কোনটা? এই যে এইটাকে বলা হয়েছে। যে এই প্রোভাইডেড কে আমরা কি বলবো? প্রোভাইডেড কি আমরা অ্যাডভার্ব বলবো, অ্যাডজেক্টিভ বলবো, কনজাংশন বলবো, নাকি ভার্ব বলবো? তো দেখি, এটা খুবই সিম্পল ছিল, কারণ আমি একটু আগে দেখিয়ে এসেছি অ্যাডজেক্টিভ কি করবে? অলওয়েজ নাউনের পূর্বে বসবে। তো এখানে তো নাউন নাই, এটা কি প্রোনাউন? প্রোনাউন তো বসবে না, নাউনের পূর্বে বসতে হবে। এটা বাদ। ভার্ব হবে না কেন? কারণ প্রোভাইডেড একটা হচ্ছে ভার্ব হবে না, কারণ আমরা জানি কি একটা সেন্টেন্সে মানে একটাই ভার্ব থাকবে একটা ক্লজে। তো এই যদি একটা ক্লজ হয়, আর এইখান থেকে শুরু করে এই যদি আরেকটা ক্লোজ হয়, তার মানে এই ক্লোজে একটা ভার্ব আছে, এই ক্লোজে একটা ভার্ব আছে। তার মানে ৩টা ভার্ব যদি আনতে চাই আমাদের একটা সাবজেক্ট মাঝে প্রয়োজন, তার মানে এটা ভার্ব হবে না, কাটা। এরপরে কি এটা অ্যাডভার্ব? অ্যাডভার্ব হবে না কেন? কারণ হোয়েন বা হোয়ার দ্বারা প্রশ্ন করে আমরা কোনো অ্যান্সার পাচ্ছি না, তার মানে এটা অ্যাডভার্ব হবে না। তার মানে একটা অপশন আছে কনজাংশন, এবং কনজাংশন কিভাবে হচ্ছে আমরা কি বলেছিলাম?
যে কনজাংশনের পূর্বে একটা ক্লজ থাকবে। দেখো তো একটা ক্লজ আছে কিনা, আই শ্যাল হেল্প ইউ, একটা ক্লজ পাইছি, ফাইনাইট ভার্ব পাইছি, ফাইনাইট ভার্ব। এবং পরে দেখেন তো এখানে আমরা কোনো ফাইনাইট ভার্ব পেয়েছি কিনা, ওবি, ওবিটা কি ফাইনাইট ভার্ব পেয়েছি। তার মানে কি আমরা কিন্তু দুই পাশে দুইটা ক্লোজ পেয়েছি এবং এই ক্লোজের মাঝে মূলত প্রোভাইডেড আছে। তাহলে এখন আমরা এই প্রোভাইডেড কি বলবো, এই প্রোভাইডেড কে আমরা হচ্ছে বলবো কনজাংশন। এখানে প্রোভাইডেড অর্থ হচ্ছে যদি। ওকে, তো প্রোভাইডেড, ইন কেস, এগুলোর অর্থ সবাই জানো, এগুলোর অর্থ কি দেয়, যদি। আর এগুলো একটা কি, কনজাংশন। 7 নম্বরে আসি। এখানে কি বলছে যে হুপিং অ্যান্ড পুফিং, উই অ্যারাইভড এট দ্য ক্লাসরুম ডোর উইথ only 7 seconds to spare. In this sentence the verb arrived is, এই arrived ভার্বকে আমরা কি বলবো, এই যে এই arrived ভার্বকে আমরা কি বলবো, এটাকে আমরা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, পজিটিভ নাকি ডিফেক্টিভ। তো ডিফেক্টিভ ভার্বটা কি আমি তেমনটা জানি না, তো ডিফেক্টিভ ভার্ব হবে না, মনে হয় না এরকম কোনো ভার্ব আছে। পজিটিভ ভার্ব হচ্ছে মূলত পাঁচটা থাকে, মেক, তারপর হচ্ছে লেট, তারপর হচ্ছে হেল্প, তারপর হচ্ছে হ্যাভ, তারপর হচ্ছে গেট। তো কোয়াজিটিভ ভার্ব হচ্ছে এই পাঁচটা, তার মানে কোয়াজিটিভ ভার্বও হবে না। এরপরে আসো ট্রানজিটিভ ভার্ব আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, তার মানে এই দুইটা থেকে যে কোনো একটা হবে। তো ভার্বকে যদি আমরা ফাইনাইট ভার্বকে হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়, ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে টিভি মানে ট্রান্সিটিভ ভার্ব, একটা হচ্ছে ইন টিভি মানে ইনট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্ব কোনটা আর ইনট্রানজিটিভ ভার্ব কোনটা? তো ট্রানজিটিভ ভার্বের পর কি বসবে, ট্রানজিটিভ ভার্বের হচ্ছে অবজেক্ট থাকে, অবজেক্ট, অবজেক্ট থাকে। আর ইনট্রানজিটিভ ভার্বের পরে কি বসবে, ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে অ্যাডভার্ব বসবে। তার মানে যে ভার্বের পরে অবজেক্ট আসে সেটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, আর যে ভার্বের পরে অবজেক্ট থাকে না, অন্যগুলো থাকে, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর আমরা জানি অবজেক্ট হিসেবে কি বসতে পারে, নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন। ওকে, এখন দেখি যে আমাদের অ্যারাইভের পরে কোনো অবজেক্ট আছে কিনা। তো অ্যারাইভের পরে এট দ্য ক্লাসরুম, কোথায়, ক্লাসরুমে, এটা কি অ্যাডভার্ব আছে, কিন্তু আমাদের কিন্তু নাউন অথবা এই ভার্বের পর নাউন অথবা প্রোনাউন দিয়ে শুরু হয় নাই। তার মানে এই ভার্বের পর আমাদের অবজেক্ট নাই। আর যদি অবজেক্ট না থাকে তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমাদের এখানে কারেক্ট আনসার কোনটা, ইনট্রানজিটিভ ভার্ব। এখন এসে হচ্ছে 8 নম্বর। তো 8 নম্বরে কি হবে, 8 নম্বরে হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কমন জেন্ডার, নিচের কোন জেন্ডার হচ্ছে কমন জেন্ডার। আমরা জানি মাস্কুলিন জেন্ডার, ফিমেনিন জেন্ডার, কমন জেন্ডার। তো এই কমন জেন্ডারটা কোনটা, যেটা দ্বারা পুরুষও বোঝাবে না মহিলাও বোঝাবে না। তো দেখি কিং, কিং মানে কি রাজা, আর রাজা বলতে আমরা কাকে বোঝাই, একজন পুরুষকে বোঝাই, এটা বাদ। তারপর হচ্ছে ইম্পেরর, ইম্পেরর মানে কি সম্রাট, সম্রাট। আমরা সম্রাট দ্বারা কাকে বোঝাই, সম্রাট কখনো মেয়ে হতে পারে না, সবসময় পুরুষ, তার মানে কি আমরা পুরুষকে বোঝাই। কুইন, আচ্ছা কুইন দ্বারা আমরা কাকে বোঝাই, রাজা না রানীকে বোঝাই, আমরা কাকে বোঝাই, আমাদের নানীকে বোঝাই, অর্থাৎ রানীকে বোঝাই। তার মানে আমাদের এটা মেয়েবাচক শব্দ, তার মানে এটাও আমাদের হবে না। তো আমাদের কমন বলছে যেটা দ্বারা ছেলে বা পুরুষ বা মেয়ে কোনো কিছু বোঝা যাবে না, তাহলে কি সোভারিন, সোভারিন, সোভারিন মানে কি, সবারিন মানে হচ্ছে তোমার সাম্য, সাম্যবাদ, এরকম কোনো কিছু জিনিস বোঝায়, সরি, সার্বভৌমত্ব, সার্বভৌম, সার্বভৌম কিন্তু সবাই হতে পারে, মেয়েও হতে পারে ছেলেও হতে পারে। তো এই কারণে হচ্ছে সবারিন কি, সবারিন হচ্ছে একটা কমন জেন্ডার, যারা যারা পুরুষও বোঝায় না মহিলাও বোঝায় না। 9 নম্বর, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, অর্থাৎ নিচে এমন একটা ওয়ার্ড আমাদেরকে খুঁজে বের করতে হবে যেটা সিঙ্গুলারও একই, প্লুরালও একই। তো আমি কিন্তু গত 2-3টা ক্লাসে কিন্তু আমাদের এরকম ছিল যে প্রত্যেকটা ওয়ার্ডে এরকম দিত যে সিঙ্গুলার প্লুরাল এক। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ওইখানে আমি 3টা কথা মাত্র লিখেছিলাম। 1 নম্বরে হচ্ছে ফিশ, 2 নম্বরে হচ্ছে ডিয়ার, 3 নম্বরে হচ্ছে শিপ, SHEEP, শিপ। দেখো তো এই 3টার ভিতর আছে কিনা, এই যে ফিশ আছে, তার মানে আমাদের কারেক্ট আনসার কি হবে, ফিশ হবে। আমরা উড হচ্ছে সিঙ্গুলার, উডের সাথে যোগ করলে উডস হয় অনেকগুলো, মানে উড, কাঠ। ইস্যুকের সাথে যদি এস যোগ করি অনেকগুলো ইস্যু হয়। লাইট আছে, সিঙ্গেল আছে, তাহলে এস যোগ করলে লাইটস, অনেকগুলো লাইটস হয়। কিন্তু ফিশের সাথে যদি আমি কখনো এস যোগ করি তাহলে সেটা ভুল হবে, কারণ এর সিঙ্গুলার এবং প্লুরাল একই। ঠিক তেমনি কি লিখছে এখানে, ডিপ, ডিপ তো হবে না, মানে ডিয়ার, ডি ডবল ই আর, ডিয়ার।
তো ডিয়ার এর সাথে এস যোগ করা কখনোই যাবে না। মূলত এগুলোকে যদি আমি প্লুরাল করতে চাই, যেরকম আমি যদি ১০ টা ফিশ বলতে চাই, তাহলে আমাকে বলতে হবে 10 ফিশ, FISH। যদি আমি বলতে চাই অনেকগুলো ফিশ, তার মানে কি এ লট অফ ফিশ, লট অফ ফিশ, FISH। তো সুতরাং এইভাবে কিন্তু আমাদের বলতে হবে। এখন এসেছে ১০ নাম্বার। তো ১০ নাম্বার কি হচ্ছে? দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং। হেয়ার ওয়াকিং ইজ বাই অ্যান্ড কি হবে? ওল্ড ম্যান ছিল হচ্ছে হাঁটতে, হাঁটতে টায়ার্ড হয়ে গেছিল। তো দেখো আমরা প্রিপজিশনের পর কি বসে? প্রিপজিশনের পর অলওয়েজ অবজেক্ট বসবে। অবজেক্ট। আচ্ছা, প্রিপজিশন পর অবজেক্ট বসে এটা আমরা সবাই জানি। আর অবজেক্ট কে হতে পারে? নাউন অথবা প্রোনাউন হতে পারে। নাউন অথবা প্রোনাউন। তার মানে নাউন আর প্রোনাউন যেখানে আছে সেটা রেখে বাদবাকিটা আমরা কেটে দেব। তো পার্টিসিপল এটা কাটা, অ্যাজেটিভ এটা কাটা, তারপর হচ্ছে কমন নাউন, নাউন কথাটি আছে, আর জিরান্ড। জিরান্ড মূলত কিসের কাজ করে? নাউনের কাজ করে। নাউনের কাজ করে। ওকে, আর জিরান্ড হতে গেলে কি লাগবে? ভার্বের সাথে আইএনজি লাগবে। তাও আমাদের আছে। কন্ডিশনটা ফিল আপ হচ্ছে। কমন নাউন দ্বারা কি বোঝায়? কমন নাউন দ্বারা হচ্ছে ছেলেও বোঝায় না, মেয়েও বোঝায় না। জাস্ট একটা কমন নাউন। যেরকম বললো যে পিপুল। তো পিপুলটা কি? এখানে কমন নাউন। কেন? কারণ পিপুল দ্বারা মহিলাও বোঝায়, পুরুষও বোঝায়। তো এই ক্ষেত্রে হচ্ছে কমন নাউনটা হবে না, কারণ এখানে আমাদের ভার্বের সাথে আইএনজি আছে, আর কমন নাউনে কখনো ভার্বের সাথে আইএনজি থাকে না। কমন নাউন হতে হলে একটা জিনিস মনে রাখো, অনেক কাজে দেবে। কমন নাউন যদি হতে চায়, তাহলে অবশ্যই ভার্বের সাথে হচ্ছে তোমার, যেরকম বলতে পারছে গার্লস, GIRLS, অবশ্যই এই নাউনের সাথে প্লুরাল থাকতে হবে, মানে নাউনকে প্লুরাল করতে হবে। আর আমি যদি প্লুরাল করতে না চাই, তাহলে আমার নাউনের পরে আর্টিকেল বসাতে হবে। কমন নাউনের সিস্টেমটা হচ্ছে এইটা। দেখো এর পূর্বে কোনো আর্টিকেল নাই, এটাকে প্লুরালও করা নাই। তার মানে আমরা যদি এরকম দেখি যে ভার্বের সাথে আইএনজি আছে, তাকে আমরা পার্টিসিপল বলবো অথবা জিরান্ড বলবো। যেহেতু এটা অফের পর আছে, মানে অফ আছে একটা প্রিপজিশন, প্রিপজিশনের পর অলওয়েজ অবজেক্টিভ ফর্ম বসে। আর অবজেক্ট হিসেবে নাউন অথবা প্রোনাউন বসতে পারে। আর জিরান্ড কিসের কাজ করে? নাউনের কাজ করে। তার মানে আমাদের ডি নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। এখন সে 11 নাম্বার, যে আই উইল নট লেট ইউ গো। ইন দি সেন্টেন্স গো ইজ এ বা অ্যান। এখানে আমাদের গোটা কি হবে? এটা কিন্তু খুব কেয়ারফুলি দেখতে হবে। এটা কিন্তু খুব কনফিউজিং, অনেকে বুঝবে, মানে বুঝবে বোঝানোর পর কিন্তু আগে কিন্তু অনেকটা ভুল করার সম্ভাবনা আছে। যে আই উইল নট লেট ইউ গো, এইখানে আমাদের গোটাকে আমরা কি বলবো? আমরা কি এখানে ইনফিনিটিভ বলবো, জিরান্ড বলবো, পার্টিসিপল বলবো, নাকি ভার্বাল নাউন বলবো? আচ্ছা, জিরান্ড তো হবে না। জিরান্ড তো হবে না, কারণ জিরান্ড আর পার্টিসিপলের ক্ষেত্রে কি লাগবে? ভার্বের সাথে আইএনজি লাগবে। মানে ভার্বের সাথে আইএনজি লাগবে। যদি কখনো গোয়িং হতো, তাহলে আমরা এই দুটা চিন্তা করতে পারতাম। যেহেতু এখানে গোয়িং নাই, শুধু গো আছে, তার মানে এই দুইটা জিনিস আগে কাটা। এখন ভার্বাল নাউন আর ইনফিনিটিভ, এই দুইটা নিয়ে হচ্ছে একেবারে মোটামুটি দ্বন্দ্ব লেগে যাবে। এখন দেখো, যে আই উইল নট লেট ইউ গো, আমাদের লেটটাকে আমরা কি বলছিলাম? আমরা তার আগে বলি, একটা ক্লোজে কি হবে? একটা ক্লোজে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব থাকবে। একটা ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব থাকবে। যদি একটা ফাইনাইট ভার্ব থাকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই একটা ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব, এখানে দুইটা ফাইনাইট ভার্ব আছে, কিন্তু ক্লজ তো একটা। তো তার মানে আমাদের এটা ফাইনাইট ভার্ব না। এই জিনিসটা মনে রাখতে হবে। এটা হয় ইনফিনিটিভ হবে, আর নয় অ্যাডভার্বিয়াল নাউন হবে, ভার্বাল নাউন হবে। তো লেট, মেক এগুলোকে কি বলা যায়? এগুলোকে বলতে হয়েছে, বলা হয় কোয়াজিটিভ ভার্ব। কোয়াজিটিভ ভার্ব। আর কোয়াজিটিভ ভার্বের পর যে ভার্বটা আসে, সেই ভার্বের কি হয়? লেটের পর যে ভার্বটা আসে তার V1 করতে হয়। এটা সবাই মোটামুটি জানি। আর এই যে আমরা করলাম, এই কোয়াজিটিভ ভার্বের পর যে ভার্বটা আসে সেটাকে বলতে হয়েছে ইনফিনিটিভ। কারণ এটা দেখতে কিন্তু ইনফিনিটিভ আমরা কি জানি? 2 + V1। দেখতে মনে হচ্ছে না এটা ইনফিনিটিভ, কিন্তু এটা কিন্তু ইনফিনিটিভ বলতে হবে। কখনোই ভার্বাল নাউন বলা যাবে না। ভার্বাল নাউন কখনোই বলা যাবে না। ভার্বাল নাউন কি হতে পারে? সুইমিং, SWIMING, সুইমিং। এই যে সাঁতার কাটা, মানে কাজের নাম হলে ভার্বাল নাউন হয়, কিন্তু এটা তো সরাসরি একটা ভার্ব। গো মানে যাওয়া। তো এক্ষেত্রে কি হবে? সিম্পল কথা হচ্ছে কোয়াজিটিভ ভার্বের পর যে ভার্বটা আসবে সেটাকে আমরা ইনফিনিটিভ বলবো। ওকে, এখন আসি হচ্ছে 12 নম্বর। 12 নম্বর কি আছে? হোয়েন উশাসি ইন্টারিড ড্যাশ দ্য রুম এভরিবডি স্টপ টকিং। যখন উদাসী রুমের ভিতরে প্রবেশ করলো, তখন সবাই কথা বলা বন্ধ করে দিল। এটা কি হবে? ইনটু, ইন, নাকি টু, নাকি নো প্রিপোজিশন? সবাই বলবো যে ভাইয়া এটা আমি 100% শিওর যে এটা ইনটু হবে। তো আমি তোমাকে একটু প্যারা দেওয়ার জন্য বললাম যে তোমার অ্যান্সারটা 100% ভুল। কি হবে? নো প্রিপোজিশন হবে।
কেন? কারণ যে রুমের ভিতরে প্রবেশ করা বোঝাতে, রুমের ভিতরে যদি প্রবেশ করা বোঝায় তাহলে ইন্টার এর পর কখনো প্রিপজিশন বসবে না। ইন্টার এর পর কোনো জীবনেই প্রিপজিশন বসবে না, এটা বুঝে রাখো। শুধুমাত্র একটা জায়গায় বসবে, যখন হচ্ছে এগ্রিমেন্টে যাবে। এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট মানে চুক্তিতে যাবে তখন হচ্ছে ইনটু বসবে। যদি এরকম হয়, ঔদাসী ইন্টার ইট ইনটু এ এগ্রিমেন্ট, এ এগ্রিমেন্ট যদি কোনো চুক্তিতে যায় সেক্ষেত্রে ইনটু বসবে, আদারওয়াইজ ইন্টারের পর কখনোই ইনটু বসবে না কিংবা কোনো ধরনের প্রিপজিশন বসবে না। 13 নম্বর কি আছে যে হুইচ বার্ড ইজ প্রিপজিশন। তাহলে এইখানে কোনটা হচ্ছে প্রিপজিশন আছে? এখানে তো বার্ড আছে, সবগুলো অপশনে বার্ড আছে। তো বার্ড, চারটে অপশনের ভিতরে বার্ড কোন জায়গায় প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে? তো এখানে দেখি ইট ইজ বার্ড রাইট টু টু অ্যাডমিট আওয়ার ফল্টস, হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট। আচ্ছা, আমরা যদি সি নাম্বারে আসি, উই ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড। এই পাশে কি আছে? এই পাশে একটা ক্লোজ আছে আর এই পাশে একটা ক্লোজ আছে, আর মাঝে একটা ক্লোজ মার্কার হিসেবে বসেছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা হচ্ছে কনজাংশন, কনজাংশন। এবং ডি নাম্বারে আসি, এই যে একটা ক্লজ, দেয়ার ইজ নো ওয়ান, এই একটা ক্লজ, এটা কি আছে? মাঝে বসেছে। ক্লজ কিভাবে বুঝলাম? ফাইনাইট ভার্ব আছে যে লাইকস, এখানে কি আছে? ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা মাঝে বসার কারণে এটা হচ্ছে কনজাংশন। এটা দুইটা কনজাংশন, তার মানে এটা কাটা আর হচ্ছে এটা কাটা। এ নাম্বারে কি আছে? ইট ইজ বাট রাইট, ইট ইজ বাট রাইট। তো এটা কি? বাট রাইট মানে কি? রাইট মানে হচ্ছে অধিকার। তো অধিকারকে যেরকম মডিফাই করছে, এটা কি? এটা যদি তোমার বাট রাইট, রাইট মানে হচ্ছে অধিকার, যদি এটা অ্যাডজেক্টিভ হয় তাহলে বারটা এখানে অ্যাডভার্ব, আর যদি রাইটটা যদি নাউন হয় তাহলে বারটা এখানে কি? অ্যাডজেক্টিভ। তার মানে এটা কখনোই প্রিপজিশন হচ্ছে না। তার মানে আমাদের অপশন একটাই বাকি আছে, এটা এবং প্রিপজিশন হবে। তো বার্টের যদি কনজাংশন থাকে, বার্ট যদি কনজাংশন হিসেবে বসে তাহলে তার অর্থ হয় হচ্ছে কিন্তু। আর বার্ট যদি প্রিপজিশন হিসেবে বসে তাহলে তার অর্থ হয় হচ্ছে ছাড়া, ছাড়া। তো এখানে আমরা দেখি হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি, বাট সিট অ্যান্ড ওয়েট মানে বসায় থাকা এবং আহ, অপেক্ষা করা ছাড়া আমরা আর কি করতে পারি। ছাড়া অর্থ কিন্তু আমরা পেয়েছি। তো অর্থ হিসেবে আমরা দিতে পারি, অথবা অপশন কেটে কেটে লাস্টে যেটা থাকছে সেটাও কিন্তু আমরা দিতে পারি। 14 নম্বরে আসি, গিভ সামবডি এ পিস অফ ইউর মাইন্ড মেন্স টু। এই কাউকে পিস অফ ইউর মাইন্ড দেওয়ারকে কি বলতে পারি? তো এটা হচ্ছে ফ্রেজ থেকে এসেছে, এটার অর্থ হচ্ছে টেল সাম ওয়ান দ্যাট ইউ আর ভেরি অ্যাংরি উইথ দেম। কাউকে বলো যে তুমি হচ্ছে খুবই রাগান্বিত কারোর প্রতি। এখন সে 15, 16, 17। এখানে কি আছে? 15 নম্বরে টু উইন এ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন, দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ বা অ্যান। তো এইখানে টু উইন এ প্রাইজ, এটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ নাকি কনজাংশনাল ফ্রেজ? তো ফ্রেজের ভিতর কিন্তু কখনো ফ্রেজ কি? ফ্রেজের ভিতরে কখনো একটা ভার্ব থাকবে না, ফ্রেজের ভিতরে ভার্ব থাকবে না, সাবজেক্ট থাকবে না। সাবজেক্ট ভার্ব ছাড়া কিছু ওয়ার্ড যুক্ত হয়ে যে বড় একটা মানে বড় একটা সেন্টেন্স গঠিত করে সেটা হচ্ছে কি? ফ্রেজ। তো এখানে কি ফ্রেজ আছে? হচ্ছে নাউন ফ্রেজ, তারপর হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপর হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তো নাউন ফ্রেজ কোনটি? এইখানে যে ফ্রেজটি আছে এই ফ্রেজটি অথবা যদি আমরা করতে পারি, আমরা যদি ভার্বকে কি বা কে দ্বারা প্রশ্ন করে, কে বা কারা দ্বারা প্রশ্ন করে যদি অ্যান্সার পাই তাহলে সেটা কি? নাউন ফ্রেজ হবে। তাহলে অথবা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি হবে? সেটাও নাউন ফ্রেজ হবে। তো সিম্পল কথা হচ্ছে, আমাদের যে ফ্রেজটাকে আন্ডারলাইন করা আছে ওইখানে যদি আমরা ইট বসাইতে পারি, ইট বসাইতে পারলে সেটা হবে নাউন ফ্রেজ, মানে ইট বসায় রিপ্লেস করতে পারলে। তো দেখি আমরা এটা ইট বসায় রিপ্লেস করতে পারি কিনা। টু উইন এ প্রাইজ, এটাকে আমরা ইট বসালাম, বলবো যে ইট ইজ মাই অ্যাম্বিশন, এটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা। অর্থ কিন্তু কমপ্লিট হচ্ছে, তার মানে এটাকে কি বলতে পারি আমরা? নাউন ফ্রেজ, তার মানে বি নাম্বারটা। আর অ্যাজেটিভকে কি করতে পারি? অ্যাজেটিভ হচ্ছে অলওয়েজ একটা নাউনের পাশে বসবে, একটা নাউনের পাশে বসবে, ওই নাউনকে মডিফাই করবে, সেটা হচ্ছে অ্যাজেটিভ ফ্রেজ। আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোনটি? প্লেস এর পাশে বসে মডিফাই করবে এবং হচ্ছে কোনো প্রিপজিশন থাকতে পারে অথবা হোয়েন এরকম দিয়ে থাকতে পারে, সেগুলো কি হবে? সেগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, এখন আসে হচ্ছে 16 নম্বর। 16 নম্বর কি আছে? চুজ দ্য মিনিং অফ টার্স। এই টার্স এর সিনোনিম কোনটি? টার্স মানে কি? টার্স মানে হচ্ছে সংক্ষিপ্ত।
তো এখন তোমরা ট্রাই করো যে আসলে সংক্ষিপ্ত এখানে কোনটা দিয়ে বোঝাচ্ছে? ডেসক্রিপটিভ মানে বর্ণনামূলক, এক্সপ্রেসিভ মানে অতিরিক্ত বা বর্ণনামূলক, ডিটেইলড মানে একেবারে বর্ণনামূলক। তারপরে কি হবে? কনসাইজ, কনসাইজ মানে কি? সংক্ষিপ্ত। তার মানে আমার এখানে অ্যান্সারটা কি আছে? কনসাইজ। ওকে, এখন আসি হচ্ছে ১৭ নম্বর। তো ১৭ নম্বরে কি বলা হয়েছে? আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, অর্থাৎ সঠিক স্পেলিংটি আমাদের কারেক্ট করতে হবে। এখানে কি বলছে? কোয়েশ্চেন নাই রে। তো এটা কিন্তু একটা সিম্পল ট্রিকস আছে, হয়তোবা অনেকে জানে যে কোয়েশ্চেন ১ম এ লিখবে কোয়েশ্চেন, কিউ ইউ ই এস টি আই ও এন, কোয়েশ্চেন নাই, এন এ আই, নাই, আর এ রে মানে কোয়েশ্চেন, ১ম এ হচ্ছে কোয়েশ্চেন লিখবো, তারপর হচ্ছে নাই, এন এ আই আর এ রে, কোয়েশ্চেন নাই রে। তার মানে আমাদের কোনটা অ্যান্সার হবে? সি নম্বরটা। ওকে। তো এখন আসি ১৮ নম্বর এবং সর্বশেষ। এখানে কি বলছে? হুইচ ওয়ান ইজ এ কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ নিচের কোন সেন্টেন্সটা হচ্ছে সঠিক? দ্য ডক্টর ফাউন্ড মাই পালস, ডক্টর আমার পালস পেয়েছিল। দ্য ডক্টর টুক মাই পালস, নাকি দ্য ডক্টর এক্সামাইন্ড মাই পালস, দ্য ডক্টর স মাই পালস। তো একটা জিনিস দেখো, আসলে পালস চেক করার ক্ষেত্রে আমরা কি করি? সেখানে টুক ইউজ করি, টুক মাই পালস। টুক মাই পালস মানে অনুভব করা। টুক মানে এখানে হচ্ছে অনুভব করা। কারণ টেকের বিভিন্ন অর্থ দিতে পারে। আলু যেমন সকল তরকারির ভিতর দেওয়া যায়, ঠিক তেমনি টেকটা অনেক অর্থ দেয়। এই কারণে অনেক জায়গায় ব্যবহার করা যায়। তো এখানে ফাউন্ড হবে না, এক্সামাইন্ড হবে না, স হবে না। কি হবে? মূলত টুক মাই পালস, টেক মাই পালস। অলওয়েজ একটা লোকেশন মনে রাখবা, টেক মাই পালস। টেক মাই পালস। যদি পালস রিলেটেড আসে তাহলে টেক দেবে। কারণ এখানে মানে কি? তোমার পালসটা হচ্ছে একটা দেখছে, চোখ দিয়ে দেখছে বের করে, হয় নাই। এক্সামাইন তোমার পালস পরীক্ষা করছে, বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেছে, তাও না। ফাউন্ড তোমার পালসটা যে খুঁজে পেয়েছে, তাও না। তার মানে কি? অনুভব করার ক্ষেত্রে হচ্ছে টুক দ্যা পালস বসানো হয়। তো আমাদের হচ্ছে এখানে বি নাম্বারটা অ্যান্সার। তো আশা করি যে ভিডিওটা তোমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে ৪১ তম বিসিএস। আগামী দিন হচ্ছে ৪০ তম বিসিএস নিয়ে আসা হবে। আ আর এইখানে দেখতে পাচ্ছ প্রিভিয়াস ক্লাসগুলো পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংক পাবে, সেখান থেকে করে আসবে। আর কার কয়টা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর আমাদের বর্তমানে একটা ডিউ অ্যাডমিশন ইংলিশ কোর্স রানিং আছে। চাইলে সেই অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে পারো। আর অ্যাডমিশন কোর্সের ফি মাত্র ৳৫৯৯ যদি অ্যাডমিশন এই কোর্স চলাকালীন সময়ে ৪-৫ টা ১০ টা ক্লাস করার পরেও কারো মনে হয় যে আমি ভাইয়ের কাছ থেকে কিছু শিখতে পারিনি, তাহলে আমাকে কল করলে তোমার পুরো টাকাটা আমি তোমাকে ব্যাক দিয়ে দেব। কোনো সমস্যা নেই। দেন হচ্ছে WhatsApp নাম্বার দেওয়া আছে। যেকোনো প্রয়োজনে যেকোনো মুহূর্তে আমাকে WhatsApp করতে পারো। তো ভালো থেকো এবং পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।